নমস্কার। গুড আফটারনুন স্টুডেন্টস। তো দেখো, আজকে আমাদের আজকে তোমাদের যে টপিক সেটা বোর্ডে লেখা আছে। আজকে তোমাদের টপিক কি? জীবদেহ গঠনে অজৈব ও জৈব পদার্থের ভূমিকা। অর্থাৎ এটাই একটা তোমাদের বড় টপিক। ঠিক আছে, মানে টপিকটা শুনতে বড়, বাট আমি তোমাদের খুব সহজভাবে ছোট করেই পড়াবো। তো বলছে জীবদেহ গঠনে অজৈব ও জৈব পদার্থের ভূমিকা। জীবদেহ বলতে যাদের জীবন আছে সেসব, যেমন মানুষ, বিভিন্ন পশু পাখি, কীট পতঙ্গ। তো এদের এই জীবদেহ গঠনে, অর্থাৎ একটা জীবদেহ গঠন করতে, তৈরি হতে কি কি অজৈব, অর্থাৎ অজৈব ও জৈব পদার্থের ভূমিকা রয়েছে, সেগুলো আমরা জানবো। তো জানবো অজৈব পদার্থ জিনিসটা কি, জৈব পদার্থ জিনিসটা কি। ঠিক আছে, এর ভেতরে কি কি রয়েছে এবং কি কি কাজে সেগুলো আমাদের শরীর গঠনে সাহায্য করছে, বেসিক্যালি মানুষের, তাই না? তো সেগুলো আমরা আজকে ক্লাসে সম্পূর্ণভাবে জানবো, এবং শেষে তোমাদের সেই বিষয়ে 10টা এমসিকিউ প্রশ্ন আমি জিজ্ঞাসা করব, যেগুলো উত্তর তোমাদেরকে দিতে হবে। তাই ক্লাসটা মন দিয়ে করো। এই ক্লাস থেকেই আশা করছি তোমরা সেখান থেকে প্রশ্নের উত্তর দিতে পারবে, যদি ক্লাসটা মন দিয়ে করো তাহলে। তো আর একটা কথা বলে রাখি, যদি এই ক্লাস চলাকালীন আমি তো বোঝানোর চেষ্টা করবোই, যদি তাছাড়াও কোনো রকম তোমাদের মনে প্রশ্ন আসে বা ডাউট মনে হয় যেটা বুঝতে পারলাম না, বা এখানে এটি কি হতো, বা বা যে কোনো কিছু ডাউট হয়, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে জানাবে। আমি সেটা তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে? তো চলো স্টার্ট করে দিই। হ্যাঁ, প্রথমে একটা উক্তি আমরা পড়ে নিই। একটা উক্তি আমরা পড়বো। আমি স্ক্রিন শেয়ার করেছি, তোমরা আশা করছি আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ। লেখা রয়েছে, শিক্ষিত হওয়া মানে কেবল তথ্য জানা নয়, সঠিকভাবে চিন্তা করতে শেখা। অর্থাৎ কি বলতে চাইছে এখানে? না, শিক্ষিত হওয়া মানে কেবল তথ্য জানা নয়, সঠিকভাবে চিন্তা করতে শেখা। বলতে দেখো, শিক্ষিত হওয়া শুধু অনেক তথ্য মুখস্থ রাখা বা বই থেকে জ্ঞান সংগ্রহ করার নাম নয়। তাহলে শিক্ষিত হয়ে গেলাম, এটার মানেই যে, মানে এটার মানে এমন নয় যে আমি সব জানি। তো শিক্ষিত হওয়া মানে কি? না, সঠিকভাবে চিন্তা করতে শেখা। এটাই বলছে। সত্যিকারের শিক্ষা হলো কি কি দেখো, কিভাবে ভাবতে হয়, কিভাবে ভাবতে হবে, কিভাবে বিচার করতে হবে, কিভাবে ভুল সঠিক বুঝতে হবে, এবং পরিস্থিতি অনুযায়ী বুদ্ধিমান সিদ্ধান্ত নিতে হবে, এগুলি শেখা। এগুলোই হচ্ছে আসল শিক্ষা। ঠিক আছে? তো একটু এক্সপ্লেনেশন করে দিই ইন ইংলিশ। Being educated does not mean just knowing information. It means learning how to think correctly. এটা এই উক্তিটি ট্রান্সলেশন ছিল। এক্সপ্লেনেশন রয়েছে, বিং এডুকেটেড ইজ নট জাস্ট অ্যাবাউট মেমোরাইজিং ফ্যাক্টস। অর্থাৎ সবকিছু মেমোরাইজ করা মানে কিন্তু শিক্ষিত নয় বা শিক্ষা নয়। অর কালেক্টিং ইনফরমেশন ফ্রম বুকস, এবং শুধুমাত্র বই পড়েই যে আমরা আম, জ্ঞান অর্জন করতে পারলে আমরা শিক্ষিত, তেমন জিনিসটাও নয়। True education means learning how to think, how to reason, how to judge right and wrong, and how to make wise decision in different situations. বুঝতে পারছো? এটাই বলছে। এরপর কি করব? এবার বলছে কারণগুলো জেনে নি। বলছে শুধু তথ্য জানলে মানুষ যন্ত্রের মতো হয়ে যায়। কেন বলছে যে শিক্ষিত হওয়া মানে কেবল তথ্য জানা নয়? বলছে শুধু তথ্য জানলে মানুষ কি হয়ে যায়? যন্ত্রের মতো হয়ে যায়। কিন্তু সঠিকভাবে চিন্তা করতে পারলে মানুষ নিজের জ্ঞানকে ব্যবহার করতে পারে। চিন্তার ক্ষমতা মানুষকে সমস্যার সমাধান করতে, নতুন কিছু তৈরি করতে এবং জীবনকে সুন্দরভাবে সাজাতে সাহায্য করে। এটাই হচ্ছে শিক্ষিত, আসল শিক্ষা। ঠিক আছে? ওটাই এখানে বোঝাতে চেয়েছে, যার ইংরেজিটা আমি তোমাদের একটু বলে দিচ্ছি, দেখো। If you only know information, you become like a machine. But if you know how to think properly, you can use your knowledge in real life.
The ability to think helps you solve problems, create new ideas, and improve your life. এক্সাম্পল কি? দেখো উদাহরণ দিচ্ছে যে ধরো তুমি জানো 2+2=4, এটা একটি তথ্য, এটা সবাই জানে। কিন্তু কেন 4 হয়, কিভাবে তা অন্য সমস্যায় ব্যবহার করা যায়, এগুলো বোঝা হলো সঠিকভাবে চিন্তা করা। যে 2+2 কেন 4 হয়, অর্থাৎ 2-এর ডবল হচ্ছে 4। ঠিক আছে, সেটা কেন হয় সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করা। ঠিক আছে, এই যে প্রশ্ন করা কিভাবে হয় বা কেন হয়, এগুলোই কিন্তু হচ্ছে আসল শিক্ষা। ঠিক আছে, এটাই বলছে, knowing that 2+2=4 is information, understanding why it equal 4 and how to use this idea in other problem, that is thinking correctly। বুঝতে পারছো? তো আশা করছি বুঝতে পারছো। এরপর মূল কথা এখান থেকে কি শিখলাম সেটা আমরা জানবো। যে সত্যিকারের শিক্ষার লক্ষ্য হলো মানুষকে সচেতন, যুক্তিবাদী, নৈতিক ও বিচক্ষণ করে তোলা। তথ্য জানা প্রয়োজন, কিন্তু তার চেয়ে বড় হলো সঠিকভাবে চিন্তা করার ক্ষমতা অর্জন করা। তথ্য জানা কিন্তু অবশ্যই দরকার, বই পড়া, মানে এডুকেশন যেটা, সেটা কিন্তু আমাদের দরকার। ঠিক আছে, পড়াশোনা করা এটা কিন্তু দরকার, কিন্তু সেই পড়াশোনাকে কাজে লাগিয়ে সঠিকভাবে চিন্তা করার ক্ষমতা অর্জন করা, এটাই কিন্তু আসল জিনিস। মেন আইডিয়া: the goal of true education is to make a person aware, logical, moral, and wise. Information is necessary, but more important is developing the ability to think properly. তো আশা করছি বাচ্চারা তোমরা এই উক্তিটি ভালোভাবে বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপর আমরা কি করব? এরপর আমরা চলে যাবো আমাদের যে মেন টপিক সেখানে। এবং আশা করছি তোমরা যে উক্তিটি আজকে তোমাদের পড়ালাম বুঝতে পেরেছো এবং সেটা তোমাদের নিজেদের জীবনেও কাজে লাগাবে। ওকে, ভেরি গুড। এরপর আমরা কি করব? এরপর আমরা চলে যাব আমাদের যে মেন টপিক, জীবদেহ গঠনে জৈব অজৈব পদার্থের ভূমিকা, যে আমাদের টপিকটা রয়েছে, সে তার জন্য আমরা একটা প্রেজেন্টেশন দেখে নেব। প্রেজেন্টেশনের সাহায্যে দেখলে ছবির আকারে এবং শর্ট শর্ট করে জানলে আমরা খুব তাড়াতাড়ি শিখতে পারবো। তোমরাও ভালো করে বুঝতে পারবে, তাই আমি এমন ভাবে তৈরি করেছি। তো দেখো প্রথমেই লেখা রয়েছে জীবদেহ জীবদেহ গঠনে অজৈব ও জৈব পদার্থের ভূমিকা। ঠিক আছে, সপ্তম শ্রেণী বিজ্ঞান। তো জীবদেহ গঠনে অজৈব ও জৈব পদার্থের ভূমিকা, এটাই আজকে আমাদের মেন টপিক। তাহলে জেনে নিই পরের পেজে কি রয়েছে। দেখো, জীবদেহের গঠন। জীবদেহের গঠন সম্পর্কে কি বলতে চাইছে দেখো, বলছে একটি জটিল কারখানা। জটিল কারখানা, তোমরা ফ্যাক্টরি গেছো? ফ্যাক্টরি বা কারখানা, যেখানে অনেক যন্ত্রপাতি মেশিন টেশিন চলে সব সময়, খুব খিচিবিচি থাকে, প্রচুর মানুষ কাজ করে। ঠিক আছে, সেরকম কোনো ফ্যাক্টরি বা কারখানাতে গেছো? আশা করছি সবাই গেছো। বা যদি না গিয়ে থাকো, হয়তো ফোনে দেখেছো, যে বা কোনো সিনেমাতে দেখেছো, যে কোনো ফ্যাক্টরি বা কোনো কোনো ফ্যাক্টরিতে বা কোনো কি বলতে গেলে কারখানায়, যেগুলো কলকারখানায়, যেগুলো বড় বড় মেশিন টেশিন তৈরি হয়, মেশিন টেশিন থাকে, প্রচুর মানুষ কাজ করে। ঠিক আছে, সেই কারখানাগুলো কেমন হয়? প্রচুর ঘিঞ্জি থাকে, প্রচুর জটিল হয়। এটাই বলতে চাইছে যে জীবদেহের গঠন মানে মানুষের শরীরের ভেতরটা এরকম প্রচুর যন্ত্রপাতি মেশিন এইসব দিয়ে তৈরি। ঠিক আছে, প্রচুর মেশিন যন্ত্রপাতি দিয়ে তৈরি। তাই বলছে জীবদেহের গঠন হচ্ছে একটি জটিল কারখানা, যেখানে কাজ চলছে সব সময়। কারখানা মানে কি, কিছু উৎপন্ন হচ্ছে। তো আমাদের শরীরের ভেতরেও সবসময় কিছু না কিছু উৎপন্ন হচ্ছে, কোনো না কিছু কিছু কাজ হচ্ছে। ঠিক আছে, তোমরা বাইরে থেকেও বুঝতে পারবে কিভাবে। যেমন মেশিন চললে যেমন একটা ধক 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 করে আওয়াজ ওঠে, তুমি নিজের বুকে হাত দিয়ে সবাই দেখতে পাবে যে একটা একটা মেশিন কিন্তু চলছে। কি নাম সেই মেশিনটা? হৃৎপিণ্ড, তাই না? দিক 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 করছে। সেরকম আরো বহুত কিছু তোমরা বাইরে থেকেও অনেক কিছু ফিল করতে পারবে। একদমই তাই। তো কি বলছে পড়ি: জীবদেহ মূলত অত্যন্ত জটিল একটি কারখানা, যা সচল রাখতে অজৈব ও জৈব উভয় ধরনের পদার্থেরই প্রয়োজন। দেখো বলছে, তাহলে ওই কারখানাতে যদি ধরো আম, আমি মেশিনগুলোতে, মেশিনগুলো নিশ্চয়ই একটা বিদ্যুতের সাহায্যে চলে, বা কোনো
পেট্রোল ডিজেল কোনো তেলের সাহায্যে চলে, অর্থাৎ আমি বোঝাতে চাই যে কোনো কিছু জ্বালানির জন্য চলে, হয় ইলেকট্রিসিটি বা তেল, এসব যে ফুয়েল যেগুলো সাহায্যে চলে, সেই মেশিনগুলো, কারখানার ভেতরে যে মেশিনগুলো আছে, এখানে সেই রকম জিনিস আমাদের শরীরের ভেতরে। যে জীবদেহ মূলত অন্তত একটি জটিল কারখানা, যেটা তোমাদের বোঝালাম, যা সচল রাখতে, অর্থাৎ সেটাকে চালু রাখতে, সেই মেশিনগুলোকে চালু রাখতে অজৈব ও জৈব উভয় ধরনের পদার্থেরই প্রয়োজন, দু ধরনের পদার্থ এখানে। একটা কি, আমি যেমন বললাম, একটা ইলেকট্রিসিটি বা তেল, ঠিক আছে। তো এখানে দু ধরনের জিনিসের প্রয়োজন হয় আমাদের শরীরের ভেতরে, যে মেশিন গুলো আছে, যে যন্ত্রপাতি গুলো আছে, সেগুলোকে সচল রাখার জন্য, সেগুলোকে চালু রাখার জন্য। কি, একটার নাম হচ্ছে অজৈব, আর একটা হচ্ছে জৈব, দুটো পদার্থ দরকার হয়। তোমাদেরকে একটা এই, মানে আমি উদাহরণের সাহায্যে এইভাবেই বোঝানোর চেষ্টা করছি যাতে তোমাদের জিনিসটা মনে থাকে, একদম মাথায় গেঁথে যায়। ঠিক আছে। আমাদের দেহের প্রতিটি কোষ এই পদার্থগুলো দিয়ে তৈরি এবং এদের মাধ্যমে সমস্ত কাজ সম্পন্ন হয়। তোমরা এটা সবাই জানো যে কলকারখানাতে মেশিন গুলো দিয়ে সব কাজ হয়। ঠিক আছে। মানুষ তো শুধু সেই মেশিন গুলোকে অপারেট করে, ঠিক আছে, সেগুলোকে পরিচালনা করে, কিন্তু কাজটা তো সেই মেশিনই করে। তো সেটাই বলছে যে আমাদের দেহের প্রতিটি কোষ, ঠিক আছে, আমাদের শরীরের ভেতরে প্রচুর অসংখ্য কোষ আছে। কোষ বলতে কি, ঠিক আছে, কোষ হচ্ছে ছোট 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 এক ধরনের কণা বলতে পারো, যেটাকে খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায়। তো আমাদের দেহের প্রতিটি কোষ এই পদার্থগুলো দিয়ে তৈরি এবং এদের মাধ্যমে সম্পূর্ণ সমস্ত কাজ সম্পূর্ণ হয়। ঠিক আছে। তো আশা করছি এটা বুঝতে পারলে যে জীবদের গঠনটা কেমন, একটা কারখানার মতো, যেখানে যেটা জটিল কারখানা, ঠিক আছে, একদম খুব ঘিঞ্জি। ঠিক আছে। সেখানে কি আছে, সেখানে অনেক মেশিন আছে, অনেক মানুষ আছে, উদাহরণ সাহায্যে বলছি যেমন, ঠিক আছে, যেমন অনেক যন্ত্রপাতি আছে, অনেক শিরা ধমনী আছে, ঠিক আছে, অনেক অর্গান যেগুলো আমরা বলছি সেগুলো আছে। এবং কি, সেই অর্গান বা সেই মেশিন যন্ত্রপাতি যেগুলো বলছি কারখানাতে চালাতে গেলে, যেমন কোনো ইলেকট্রিসিটি বা বৈদ্যুতিক যেমন কারেন্ট যেটাকে বলি সেটার দরকার হয়, বা ফুয়েল তেলের দরকার হয়, এখানে সেরকম আমাদের কিসের দরকার পড়ে, দুটো জিনিসের দরকার পড়ে। আর একটা একটা হচ্ছে অজৈব পদার্থ, আর একটা হচ্ছে জৈব পদার্থের প্রয়োজন হয়। তো এবার তোমাদেরকে জানতে হবে যে অজৈব পদার্থ জিনিসটা কি এবং জৈব পদার্থ জিনিসটা কি। দেখিনি পরের পেজে গিয়ে লেখা রয়েছে অজৈব পদার্থ। অজৈব পদার্থের মধ্যে কি কি রয়েছে? অজৈব পদার্থ হচ্ছে, দেখো নিচে লেখা রয়েছে জল ও খনিজ লবণ, এই দুটো হচ্ছে অজৈব পদার্থ। ওকে। তাহলে অজৈব পদার্থ হচ্ছে জল ও খনিজ লবণ, এই দুটো হচ্ছে অজৈব পদার্থ। অজৈব পদার্থ মানে হচ্ছে সেগুলো যেগুলো কোনো প্রাণী থেকে পাওয়া যায় না। ঠিক আছে। আর জৈব পদার্থ মানে হচ্ছে প্রাণী থেকে পাওয়া যায়, তোমরা আরো পড়বে, পড়াবো আমি এখনই। অজৈব পদার্থ অর্থাৎ জল ও খনিজ পদার্থ, এই দুটো কিন্তু কোনো প্রাণী থেকে বা জীবদেহ থেকে আমরা পেয়ে থাকি না। এই কিন্তু এটা আমাদের জীবদেহে দরকার হয়, এই অজৈব পদার্থ। জল কতটা পরিমাণে দরকার তোমরা সেটা জানো, এবং এখনই দেখবে। দেখো লেখা রয়েছে জল, ওয়াটার, জীবনের আধার, তাই না? লেখা রয়েছে জল, ওয়াটার, যেটা জীবনের আধার। দেখো এখানে একটা ছবি তোমরা প্রথমে দেখো, ছবিতে লেখা রয়েছে যে একজন, এটা ওপরে যেটা সেটা পুরুষদের, এবং নিচের যে ছবিটা সেটা হচ্ছে মহিলাদের। তো যার বয়স হচ্ছে 0 থেকে 6 বছর বয়স, কোনো ছেলের, ছেলে কিন্তু মেয়ে নয়, কোনো ছেলের যদি বয়স 0 থেকে 6 বছর হয়, তার শরীরে 74% জল থাকে। পুরো শরীরে কত পার্সেন্ট জল থাকে? 74% জল থাকে। আবার সেই ছেলেটাই যখন 6 থেকে আহ সরি, এটা হচ্ছে 0 থেকে 0.6 ইয়ার্স, অর্থাৎ তার যখন বয়স 6 মাস, যখন কোনো শিশুর বয়স 6 মাস, ছেলে শিশুর বয়স 6 মাস, তখন তার গোটা শরীরে 74% জল থাকে। ঠিক আছে। আমি এখানে বলেছিলাম 6 বছর, বলে দিয়েছিলাম এটা 6 মাস। ঠিক আছে। 6 মাস যখন বয়স হয় তখন তার তখন শরীরে জল থাকে 74%, 74%। এবং তার বয়স যখন সেই 6 মাস থেকে 1 বছর এর মধ্যে হয়, তখন তার শরীরের ভেতরে জল থেকে 60%, অর্থাৎ খানিকটা কমে গিয়ে 60% চলে আসে।
তারপর দেখো সেই ছেলেটারই যখন 1 থেকে 12 বছর বয়স হয়, তখন কিন্তু ওই জলটা সমান থাকে, 60% থাকে। এবং যখন আরো একটু বড় হয়, 12 থেকে 18 বছর হয়, তখন সেটা হয়ে যায় 59%। দেখো কতটা জল, একটা মানুষের শরীরে কতটা জলের প্রয়োজন, এই জন্য বলে বেশি বেশি করে জল পান করা উচিত, শীতকাল গ্রীষ্মকাল সবকালে। তারপরে বলছে 19 অর্থাৎ 19 বছর থেকে 50 বছরের মধ্যে 59 থাকে, এবং 50 বছর প্লাস যখন হয়ে যায় তখন জলের পরিমাণ আস্তে আস্তে কমতে শুরু করে, 56%, 56% হয়ে যায়। ঠিক এইভাবে তোমরা মহিলাদেরটাও দেখতে পারো, মেয়েদের 6 মাসে 74%, ঠিক আছে। 1 বছর যখন বয়স তখন 60%, 1 থেকে 12 যখন 1 বছর 60%, 12 থেকে 18 যখন 56%, ঠিক আছে, 19 থেকে 50 যখন 50%, এবং 50 বছরের পর 47%। এতটা পরিমাণে জল কিন্তু আস্তে আস্তে কমে যায় বয়সরে। দেখি কি বলছে এরপর পড়াটাতে, পড়াটাতে বলছে গঠন। আমাদের দেহের ওজনের প্রায় 65 থেকে 70% হলো জল। আমাদের ভালো করে মনে রাখবে, একটা খুব, যারো কারো যদি ওজন, কথা কথা বলছি, কারো যদি ওজন 100 কেজি হয়, তো তার শরীরে জল আছে কত, কত শতাংশ? 65 থেকে 70%। অর্থাৎ তার শরীরে 65 থেকে 70 পুরোটাই জল দিয়ে তৈরি, ওজনটা। ঠিক আছে, তাহলে আমাদের দেহে ওজনের প্রায় 65 থেকে 70% হলো জল। ওজন করলাম, দেখলাম যে কারোর ওজন হলো 100, ঠিক আছে, সেখানে 65 থেকে 70 এই ওজনটা হচ্ছে জলের জন্য, তার শরীরে যতটা জল আছে এই কারণে ওজন। বুঝতে পারছো? তারপরে বলছে পরিবহন। পরিবহন বলছে খাবার হজম ও পুষ্টি উৎপাদন কোষে পরিবহন করে, উপাদান কোষে পরিবহন করে। তাহলে জল কি পরিবহন করে? খাবার হজম, খাবার হজম করে, ও পুষ্টি উপাদান কোষে পরিবহন করে নিয়ে যায়। যে কোষগুলো আছে, কোষে আমাদের পুষ্টির দরকার হয়, সেই কোষে যে এই পুষ্টিটার দরকার হয়, এই পুষ্টিটা নিয়ে যায় জল। তাপমাত্রা নিয়ন্ত্রণ, ঘামের মাধ্যমে দেহের তাপমাত্রা ঠিক রাখে। বেশি দেখবে ঘাম হলে আমরা বেশি জল পান করি, অটোমেটিক আমাদের বেশি জল তেষ্টা পায়, বেশি ঘাম হলে, ছোটাছুটি করলে, খেলাধুলা করলে, গরমকালে বেশি। কারণ কি? কারণ আমাদের শরীরের ভিতর তাপ উৎপন্ন হয়, তো এই তাপ উৎপন্ন কারণে আমরা জল খাই, এবং জল খাওয়ার ফলে আবার ঘাম হয়, তা ঘামের মাধ্যমে দেহের তাপমাত্রা ঠিক রাখে জল। বিক্রিয়া স্থল, কোষের ভেতরে সব রাসায়নিক বিক্রিয়া ঘটাতে সাহায্য করে। ভালো করে মনে রাখবে যে জলের কাজ হচ্ছে কোষের ভেতরে সব রাসায়নিক বিক্রিয়া ঘটানো। তাহলে আশা করছি এটা বুঝতে পারলে। হ্যাঁ, এরপর আমরা চলে যাব নেক্সট, খনিজ লবণ। খনিজ লবণ কি? মিনারেল সল্টস। খনিজ লবণ আবার 3 ধরনের দেখো রয়েছে, ক্যালসিয়াম ও ফসফরাস। আমাদের হাড় ও দাঁত গঠন করে এবং রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। খনিজ লবণের মধ্যে আবার ভাগ রয়েছে, একটা হচ্ছে ক্যালসিয়াম ও ফসফরাস। ক্যালসিয়াম ও ফসফরাস কি করে? আমাদের হাড় ও দাঁত গঠন করে এবং রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। বুঝতে পারলে? ভালো করে মনে রাখবে, ক্যালসিয়াম ও ফসফরাস এটা কাজ। এইসব প্রশ্নগুলো আসবে। পরেরটা বলছে 2 নম্বর, সোডিয়াম ও পটাশিয়াম। সোডিয়াম ও পটাশিয়ামের কি কাজ? কোষের জলের ভারসাম্য রাখে এবং স্নায়ুর বার্তা পরিবহনে সাহায্য করে। অর্থাৎ স্নায়ুর যে কাজগুলো, সেই কাজগুলো করে থাকে সোডিয়াম ও পটাশিয়াম, এবং কোষের জলের ভারসাম্য রক্ষা করে থাকে। 3 নম্বর বলছে আয়রন। আয়রন মানে হচ্ছে লৌহ, লোহা। রক্তের হিমোগ্লোবিন তৈরি করে অক্সিজেন পরিবহন করে। তো রক্তে হিমোগ্লোবিন তৈরি করে কে? আয়রন বা লৌহ। পরের পেজে চলে যায়। তাহলে অজৈব পদার্থ দেখলাম, এবার হচ্ছে জৈব পদার্থ। জৈব পদার্থ কি? জৈব পদার্থ কি কি রয়েছে দেখো, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো। নিউক্লিক অ্যাসিডটা পড়া তোমাদের দরকার নেই, ঠিক আছে, তোমরা শুধু এই তিনটা মনে রাখো, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। চলো দেখে নি এই তিনটে কি কি রয়েছে। প্রথমে রয়েছে শক্তির উৎস, কার্বোহাইড্রেট ও ফ্যাট। তো কার্বোহাইড্রেটের কি কাজ? তাৎক্ষণিক শক্তি সরবরাহ, সঞ্চয়। তো কার্বোহাইড্রেট আমাদের শক্তি সঞ্চয় করতে এবং সরবরাহ করতে সাহায্য করে থাকে। তা বলছে উদাহরণ, ভাত, রুটি, চিনি, আলু, এইগুলো, এইগুলো থেকে আমরা কার্বোহাইড্রেট পেয়ে থাকি। বুঝতে পারছো? অর্থাৎ এইগুলোতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, যে খাবার, এই খাবারগুলো খেলে আমাদের শরীরে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট উৎপন্ন হয় বা পাওয়া যায়। তো এই কার্বোহাইড্রেট গুলো পেলে আমরা কি করতে পারবো? তাৎক্ষণিক শক্তি সরবরাহ করতে পারবো এবং শক্তি সঞ্চয় করে রাখতে পারবো। বুঝতে পেরেছো? একদমই তাই। তারপর বলছে দেখো,
2 নম্বর, ফ্যাট বা লিপিড। ফ্যাট বা লিপিড কাজ কি? শক্তি সঞ্চয় এবং দেহের তাপমাত্রা রক্ষা করা। ফ্যাটের কাজ কি? ফ্যাটের কাজ হচ্ছে শক্তি সঞ্চয় করে রাখে। বলে না তোর খুব চর্বি হয়ে গেছে, খুব ফ্যাট হয়ে গেছে তোর, তার মানে কি? তার প্রচুর ফ্যাট হয়ে গেছে এবং সেই ফ্যাট বা চর্বিতে কি আছে? তার শক্তি সঞ্চয় করা থাকে এবং দেহের তাপমাত্রা রক্ষা করে। ফ্যাট বা লিপিড। উদাহরণ, তেল জাতীয় খাবার, তেল, মাখন, ঘি, এইগুলো বাটার, এইগুলো, তাই না? এগুলো হচ্ছে ফ্যাট বা লিপিড জাতীয় খাবার। এগুলি দেহের জ্বালানি হিসেবে কাজ করে। দেখো, এগুলো দেহের জ্বালানি হিসেবে কাজ করে। যেমন মেশিনটাকে, কলকারখানায় মেশিন চালানোর জন্য যেমন জ্বালানির দরকার হয়, ঠিক তেমনই এই কার্বোহাইড্রেট, ফ্যাট, এগুলোকে এগুলোকে দেহের জ্বালানি বলছে। এগুলি দেহের জ্বালানি হিসেবে কাজ করে থাকে, তাই না? একদমই তাই। এরপর আমরা চলে যাব নেক্সট পেজে, কি রয়েছে দেখে নিই। প্রোটিন। প্রোটিনের কি কাজ? দেহ গঠনের কারিগর, অর্থাৎ দেহকে গঠন করতে সাহায্য করে। প্রোটিন অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি এবং শরীরের জন্য অপরিহার্য। অপরিহার্য বলতে প্রয়োজনই প্রয়োজন, এটা না থাকলে কিন্তু হবে না। বৃদ্ধি ও মেরামত কি কি করে থাকে কাজগুলো দেখো। বৃদ্ধি ও মেরামত, দেহের বৃদ্ধি ঘটায় ও ক্ষতিগ্রস্ত কোষ মেরামত করে। কিভাবে ক্ষতিগ্রস্ত? তুমি সাইকেল থেকে পড়ে গেলে, দিয়ে কি হলো, পাটা গেল ছিঁড়ে, তখন সেটাকে কি করবে? কে সেই কোষগুলোকে কে মেরামত করবে? প্রোটিন। তো বৃদ্ধি ও মেরামত, দেহের বৃদ্ধি ঘটায় ও ক্ষতিগ্রস্ত কোষ মেরামত করে থাকে। ঠিক আছে? এ কারিগর বটে, মেকানিক, ওই কলকারখানার মেকানিক কে? প্রোটিন। উদাহরণ, পেশি, চুল, নখ, রক্তকণিকা। ঠিক আছে? এগুলোতে থাকে, এগুলোতে কি থাকে? প্রোটিন থাকে। এবং উৎস কোথা থেকে পাওয়া যায়? মাছ, মাংস, ডিম, ডাল, এগুলো থেকে পাওয়া যায় প্রচুর পরিমাণে প্রোটিন। তা বলো না, মাছ মাংস খা তাহলে প্রোটিন পাবি, ডিম খা তাহলে প্রোটিন খাবি, পাবি। তো এটা এই জন্যই বলা হয়। ঠিক আছে? কারণ মাছ মাংস ডিম ডাল এগুলো খেলে সেখান থেকে প্রোটিন পাওয়া যায়। এবং প্রোটিন শরীরে ঠিকঠাক পরিমাণে থাকলে কি হবে? বৃদ্ধিটা ঠিকঠাক ঘটবে এবং ক্ষতিগ্রস্ত, তাড়াতাড়ি কোনো অসুস্থ হয়ে পড়লে বা লেগে টেগে গেলে, ছিঁড়ে টিড়ে গেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারবে। ঠিক আছে? তো প্রোটিনের বেশি দরকার আমাদের শরীরে। ওকে। এরপর তাহলে এতদূর আমরা জানলাম, এতদূর অব্দি অব্দি আমরা জানলাম। তো আশা করছি তোমরা বুঝতে পারলে যে কি কি খুব সহজ টপিক ছিল। দুটো জিনিস আমরা জানলাম, একটা কি, একটা হচ্ছে জৈব পদার্থ, একটা হচ্ছে অজৈব পদার্থ। তো জৈব পদার্থের ভাগগুলো জানলাম এবং অজৈব পদার্থের ভাগগুলো জানলাম। ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো, মনেও আছে। এরপর আমরা কি করব? এরপর চলে যাবো আমরা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটিতে। অর্থাৎ তোমাদেরকে আমি প্রশ্ন জিজ্ঞাসা করব, সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে দিতে হবে। প্রথমে তোমরা দেবে, তারপর আমি তোমাদের বলে দেব উত্তরগুলো, এখনই বলে দেব। তো তোমরা প্রথমে ভালো করে প্রশ্নটা দেখবে এবং উত্তর দেওয়ার চেষ্টা করবে। তারপর লেখা হচ্ছে জীবদেহ গঠনে অজৈব ও জৈব পদার্থের ভূমিকা। অর্থাৎ যে টপিকে আমরা এখন পড়লাম, সেই টপিকটার ভিতরেই 10টা প্রশ্ন দেওয়া আছে এখানে। ঠিক আছে? হ্যাঁ, দেখে নি কি রয়েছে তোমাদের জন্য প্রশ্ন। দেখো, প্রশ্ন রয়েছে, জীবদেহে জলের প্রধান ভূমিকা কি? হোয়াট ইজ দ্য মেইন রোল অফ ওয়াটার ইন দ্য বডি? শক্তি প্রদান, প্রোভাইডস এনার্জি, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যম, অ্যাক্টস অ্যাজ এ মিডিয়াম ফর কেমিক্যাল রিঅ্যাকশন। বলো, যে জল আমাদের শরীরে কি ঘটাতে সাহায্য করে? শক্তি প্রদান করতে সাহায্য করে না রাসায়নিক বিক্রিয়া ঘটাতে সাহায্য করে? তো জলের প্রধান ভূমিকা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যম হিসাবে সে কাজ করে থাকে, কোষে রাসায়নিক বিক্রিয়া ঘটায়। আমি পড়লাম তোমাদেরকে, প্রেজেন্টেশনটাতে ছিল। দেখি, একদম ঠিক। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমাদের জন্য একটু দেখে নি। নিচের কোনটি অজৈব পদার্থ? হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ইনঅর্গানিক সাবস্টেন্স? প্রোটিন না জল? অজৈব পদার্থ, অজৈব পদার্থ তো কোনটা ছিল? প্রোটিন ছিল
নাকি জল ছিল? বলো তো, একটু ভেবে বলো। হুইচ অফ দ্য ফলোইং ইজ এন ইনঅর্গানিক সাবস্টেন্সেস? নিচের কোনটি অজৈব পদার্থ? তো অজৈব পদার্থ হচ্ছে জল, তাই না? ওয়াটার। তারপরে বলছে দেহে প্রোটিনের কাজ কি? হোয়াট ইজ দ্য ফাংশন অফ প্রোটিন ইন দ্য বডি? শক্তি সঞ্চয়, স্টোর এনার্জি, দেহ গঠন ও কোষ মেরামত, বিল্ড অ্যান্ড রিপেয়ার টিস্যুস। দেহ গঠন ও কোষ মেরামত করে নাকি শক্তি সঞ্চয় করে রাখে? দেহে প্রোটিনের কাজ কি? প্রোটিন ভালো করে মনে রাখবে, ফ্যাট নয় এটা, এটা হচ্ছে প্রোটিন। তো প্রোটিনের কি কাজ? হোয়াট ইজ দ্য ফাংশন অফ প্রোটিন ইন দ্য বডি? শক্তি সঞ্চয় করে রাখে, আর দেহ গঠন ও কোষ মেরামতে সাহায্য করে থাকে। কোনটা উত্তর হবে একটু বলো। তো উত্তর হবে দেহ গঠন ও কোষ মেরামত, বিল্ড অ্যান্ড রিপেয়ার টিস্যুস। ঠিক আছে, গুড। তারপরে প্রশ্ন দেখে নি, জীবদেহে শক্তির প্রধান উৎস কোনটি? হুইচ ইজ দ্য মেন সোর্স অফ এনার্জি ইন দ্য বডি? প্রোটিন না কার্বোহাইড্রেট? বলো তো। জীবদেহে শক্তির প্রধান উৎস কোনটি? কোথা থেকে সব থেকে বেশি শক্তি পাওয়া যায়? কার্বোহাইড্রেট থেকে নাকি প্রোটিন থেকে? বলো, আমি টাইম দিচ্ছি তোমাদের উত্তর দেওয়ার, ভাবনা চিন্তা করে বলবে। জীবদেহে শক্তির প্রধান উৎস কোনটি? হুইচ ইজ দ্য মেন সোর্স অফ এনার্জি ইন দ্য বডি? দেখি কোনটা হচ্ছে, কার্বোহাইড্রেট না প্রোটিন? যা, কার্বোহাইড্রেট। তো জীবদেহে শক্তির প্রধান উৎস কি? কার্বোহাইড্রেট। বলতে হিমোগ্লোবিন তৈরিতে কোন খনিজটি প্রয়োজন? হুইচ মিনারেল ইজ নিডেড টু মেক হিমোগ্লোবিন? হিমোগ্লোবিন তৈরিতে কোন খনিজটি প্রয়োজন? ক্যালসিয়াম না আয়রন? বলতো। লোহা, আয়রন, তাই না? হিমোগ্লোবিন তৈরিতে। দেখো একদম ঠিক। নিচের কোনটি জৈব পদার্থ? হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অর্গানিক সাবস্টেন্সেস? অক্সিজেন না কার্বোহাইড্রেট? নিচে কোনটি জৈব পদার্থ? বলো তো, অক্সিজেন নাকি কার্বোহাইড্রেট? কার্বোহাইড্রেট। চর্বির প্রধান কাজ কি? হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ ফ্যাটস? দেহের তাপমাত্রা কমানো নাকি শক্তি সঞ্চয় করা? রিডিউস বডি টেম্পারেচার না স্টোর এনার্জি? দেখো, শক্তি সঞ্চয় করা। নিচের কোন অজৈব পদার্থ উদ্ভিদের খাদ্য তৈরিতে ব্যবহৃত হয়? হুইচ ইনঅর্গানিক সাবস্টেন্স ইজ ইউজড বাই প্লান্টস ফর ফুড প্রোডাকশন? কার্বন ডাই অক্সাইড না প্রোটিন? নিচের কোন অজৈব পদার্থ উদ্ভিদের খাদ্য তৈরিতে সাহায্য করে থাকে? উদ্ভিদের খাদ্য তৈরিতে সাহায্য করে প্রোটিন? না, একদমই নয়, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। নেক্সট কোশ্চেন দেখে নিই তোমাদের জন্য কি রয়েছে। ডিএনএ কোন ধরনের পদার্থ? হোয়াট টাইপ অফ সাবস্টেন্স ইজ ডিএনএ? অজৈব না জৈব পদার্থ? এটা তোমাদের আমি পড়াইনি, বাট এটা তোমাদের এক্সট্রা নলেজের জন্য আমি দিয়েছি, যে অজৈব পদার্থ না জৈব পদার্থ ডিএনএ?
এটা হচ্ছে জৈব পদার্থ, মনে রাখবে। ঠিক আছে, ডিএনএ হচ্ছে জৈব পদার্থ। নেক্সট কোশ্চেন দেখিনি। জীবদেহে সোডিয়াম ও পটাশিয়ামের কাজ কি? সোডিয়াম ও পটাশিয়ামের কাজ কি? হোয়াট ইজ দ্য রোল অফ সোডিয়াম এন্ড পটাশিয়াম ইন দ্য বডি? হাড় গঠন, হরমোনস না স্নায়ুতন্ত্রের কাজকর্ম, নার্ভাস সিস্টেম ফাংশন? স্নায়ুতন্ত্রের কার্যকর্ম বা কার্যক্রম। দেখো, ঠিক হয়ে গেছে। উত্তরগুলো একটু লিখে দিই। একটা ঠিক, দুইটা ঠিক, তিনটা ঠিক। 4 নম্বরে আমরা যেটা ভুল করেছিলাম সেটা একটু দেখে নিই। একদম। জীবদেহে শক্তির প্রধান উৎস কোনটি? হুইচ ইজ দ্য মেন সোর্স অফ এনার্জি ইন দ্য বডি? জীবদেহে শক্তির প্রধান উৎস হচ্ছে কার্বোহাইড্রেট। ঠিক আছে, আমি প্রোটিন দিয়ে ফেলেছিলাম, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। মনে রাখবে। বাকিগুলো দেখো, প্রত্যেকটা উত্তর তোমরা ঠিক দিয়েছো। তো আশা করছি তোমরা বুঝতে পারলে ক্লাসটা, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবে। তো আজকের ক্লাস এতটাই অবধি। থ্যাংক ইউ। জয় বিদ্যা শক্তি। জয় ভারত।